নিজের বড় মদ্যপান অবস্থায় অন্য একটা মেয়েকে নিয়ে দৌড়াদৌড়ি করে হাসতে হাসতে রেস্টুরেন্টের ভেতরে ঢুকছে। বিচ্ছেদের 2 বছর পর এমন এক দৃশ্য দেখার জন্য দাঁড় করাবে ভাবতে পারছে না মেহরিশ। কোলে থাকা ছোট্ট আনায়াকে বুকে চেপে ধরে মেহরিশ সামনে থাকা মেয়েটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিকে নিক্ষেপ করলো। মেয়েটার হাত আহিলের কোমরে আর আহিলের হাত মেয়েটার কোমরে। মেয়েটা যে ফরেনার তা বুঝতে বাকি রইল না মেহরিশের। আচমকা মেহরিশ সামনে পড়ায় আহিলের চোখে মুখে বিস্ময় ফুটে উঠলেও মেয়েটার চোখে মুখে কোনো রেসপন্স দেখা গেল না। 2 বছর পর মেহরিশকে সামনে দেখে আহিলের নেশা যেন এক মুহূর্তেই কেটে গেল। মেয়েটাকে ছেড়ে দিয়ে বার কয়েক চোখ ঝাপটালো। সত্যি দেখছে নাকি বেশি নেশা হয়ে গেছে? কয়ে আগেও তো আহিল কতবার ড্রিঙ্কস করেছে, তখন তো নেশায় বোধ হয়ে মেহরিশকে দেখেনি, তাহলে আজ কেন দেখছেন? মেহরিশ শূন্য চোখে আহিলের দিকে তাকিয়ে মুখে অন্যরকম এক হাসি, যেন মনে হচ্ছে এই সন্ধিক্ষণের অপেক্ষায় ছিল এতগুলো দিন। আহিল হঠাৎ আচমকা এক প্রশ্ন ছুঁড়ে মারল মেহরিশের দিকে। আর ইউ? মেহরিশ হাসলো, খুব শান্ত বাক্যে শুধালো, ইয়োর ওয়াইফ মিস্টার আহিল মির্জা। চিনতে পারছেন না বুঝি? আহিল তবদা খেয়ে গেল, দুপা সরে দাঁড়ালো, মাথা 2বার ঝাঁকিয়ে চোখ বড় বড় করে তাকালো। মেহরিশের পা থেকে মাথা অবধি একবার চোখ বুলিয়ে নিতেই চোখ আটকালো কোলে থাকা বাচ্চা মেয়েটার দিকে। কি সুন্দর মেয়েটা, চোখ দুটো একদম আহিলের মতো ব্রাউন রঙের। মেয়েটার হাসিটার মধ্যে আহিল নিজেকে খুঁজে পেল। কি আশ্চর্য, তার মানে এটা আহিল আর মেহরিশের মেয়ে। ভাবতেও আহিলের ঠোঁটের কোণে হাসি ফুটল। সব কিছু যেন স্বপ্ন মনে হচ্ছে। আহিল বিস্ময় ভরা ব্যাগকে পুনরায় বলে উঠল, মেহরিশ, তুমি মেহরিশ, আমার মেহরিশ। মেহরিশ শব্দ করে হেসে ফেলল। এবার আহিলের পাশে থাকা মেয়েটা মুখ খুলল, কিছু না বোঝার মতো করে প্রশ্ন করল, এই মেয়েটা কে? আহিল, কেন সে নিজেকে তোমার বউ বলে পরিচয় দিচ্ছে? বুঝতে পারছি না কিছু, দয়া করে পরিষ্কার করে বলো। ইংরেজি বাক্যে মেয়েটার কথা শুনে মেহরিশ এবার নিশ্চিত হলো মেয়েটা ফরেনার। আহিল পরিস্থিতি বুঝতে পারছে না, সব কিছু গোলমাল করে ফেলছে। মেহরিশ এখানে কি করে কি বলে এখন ম্যানেজ করবে সবটা? মেহরিশ আহিলকে চুপ করে থাকতে দেখে শান্ত বাক্যে প্রশ্ন করল, কি ভাবছেন আমি এখানে কি করে? আপনি বোধহয় আমাকে এখানে আশা করেননি, তাই না মিস্টার আহিল? আহিল চোখে তুলে তাকালো। মেহরিশের চোখে চোখ পড়তেই চোখ নামিয়ে ফেলল। মেয়েটার মুখে আগের মতো শান্ত ভাবনা নেই, এখন আর কথার মধ্যে নমনীয়তা খুঁজে পাওয়া যায় না, কাট কাট স্বরে কথা বলছে। আহিলের পাশে থাকা মেয়েটা পুনরায় প্রশ্ন করল, আহিল তুমি কি বিবাহিত? উনি তোমার বউ। আহিল তড়ি ঘড়ি করে মতো পাল্টে ফেলল, আমতা আমতা করে বলে উঠল, নো অ্যাঞ্জেলা, আমি অবিবাহিত। ইংরেজি বাক্যে অ্যাঞ্জেলাকে প্রশ্নের উত্তর দিয়ে আহিল মেহরিশের উদ্দেশ্য কঠিন বাক্যে বলে উঠল, এই যে কে আপনি? কি বলেছেন আবোল তাবোল? কে স্বামী? কার স্বামী? আমি তো আপনাকে চিনিই না, আর আপনি আমাকে স্বামী বলে দাবি করছেন। আর ইউ ম্যাড? রাস্তা আটকে দাঁড়িয়ে আছেন কেন? প্লিজ সাইড। বলেই আহিল পুনরায় অ্যাঞ্জেলার কোমর পেঁচিয়ে ধরল। হ্যাঁচকা টানে নিজের সাথে মিশিয়ে নিতে নিতে মেহরিশের দিকে তাকালো বাঁকা চোখে। মুখে লেগে আছে তৃপ্তির হাসি, যেন এসব মেহরিশকে দেখানোর এখন ওর একমাত্র উদ্দেশ্য। মেহরিশ এক পলকে আহিলের দিকে তাকিয়ে আছে, ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি। আহিল যখন পাশ কাটিয়ে ভেতরে ঢোকার জন্য পা বাড়ালো, তখনই সায়র এসে উপস্থিত হলো সেখানে। সায়র আহিলের সামনে হঠাৎ পড়ে যাওয়ার অপ্রস্তুত হয়ে পড়ে। মুখে হাসি টেনে সৌজন্যতার স্বরে বলে উঠল, সরি সরি, প্লিজ ডোন্ট মাইন্ড। বলে আহিলকে পাশ কাটিয়ে মেহরিশকে নাম ধরে ডেকে উঠল। সায়র মেহরিশকে ডাকতে আহিল থমকে দাঁড়ায়। পিছন ঘুরে তাকিয়ে দেখলো সায়র আর মেহরিশ পাশাপাশি দাঁড়িয়ে আছে। মেহরিশ আর চোখে আহিলের দিকে একবার তাকিয়ে আনায়াকে সায়রের কোলে দিতে
সাইরের বাহু পেঁচিয়ে ধরল। তা দেখা মাত্র আহিল অ্যাঞ্জেলাকে ছেড়ে দিল, দ্রুত পায়ে এগিয়ে গেল মেহরিশের দিকে। আচমকা এসে এক টানে সায়ারকে সরিয়ে ফেলল। উচ্চ বাক্যে প্রশ্ন করল, কে এই ছেলে? কে তুমি? ওর হাত ধরলে? কে হয় তোমার? সায়র অবাক চোখে তাকিয়ে আছে। হঠাৎ কি হলো বুঝতে পারছে না। অবুঝের মতো প্রশ্ন করল, কে আপনি? এভাবে কথা বলছেন কেন? আহিল চোখে গরম করে তাকালো সায়রের দিকে। দাঁতে দাঁত চেপে বলল, স্টপ। আমাদের স্বামী স্ত্রীর মাঝে আপনি কথা না বললে খুশি হব। স্বামী স্ত্রী শব্দ দুটো যেন সায়রের কানে বোমা ফাটার মতো বিস্ফোরণের শব্দ করে ভেজে উঠল। তার মানে এই ছেলেটা আহিল। এর মধ্যে মেহরিশ শান্ত বাক্যে আহিলের উদ্দেশ্যে বলে উঠল, সায়র কথা বলবে, 100 বার বলবে, কারণ সায়র আমার বর্তমান স্বামী, আর একজন স্বামী হিসেবে সায়রের সম্পূর্ণ অধিকার আছে আমার বিষয়ে কথা বলা। এক ধাক্কা সামলাতে না সামলাতে সায়র দ্বিতীয় ধাক্কা খেলো। মাথার 10 হাত উপর দিয়ে যাচ্ছে সব কিছু। আহিল যেন আকাশ থেকে পড়ল। অবাক পানে প্রশ্ন করল, স্বামী মানে? কে তোমার স্বামী? মেহরিশ আহিলের দিকে চোখ গরম করে তাকালো। দাঁতে দাঁত চেপে বলে উঠল, আপনি কে মিস্টার? কে আপনি? আমি তো আপনাকে চিনি না। তাহলে আপনাকে কেন প্রশ্নের জবাব দিব? লন্ডনের মতো একটা শহরে অচেনা একটা মেয়ের সাথে কিভাবে আচরণ করতে ভুলে গেছেন? নিশ্চয় মনে করিয়ে দিব। ভদ্রতা কি বাসায় রেখে এসেছেন নাকি পরিবার থেকে ভদ্রতার শিক্ষাটুকু পাননি? আহিল মেহরিশের দিকে তর্জনী আঙ্গুল উঠিয়ে চেঁচিয়ে বলে উঠল, মুখ সামলে কথা বলো মেহরিশ। মেহরিশ এবার আহিলের থেকেও দ্বিতীয় চেঁচিয়ে বলে উঠল, আঙ্গুল নিচে, নয়তো আমার হাতের 5টা আঙ্গুলের ছাপ আপনার গালে বসতে বেশি সময় লাগবে না। আহিল কটমট দৃষ্টি তাকালো মেহরিশের দিকে। নিজেকে কিছুটা সামলে শান্ত বাক্যে বলল, আমি তোমার স্বামী মেহরিশ। আমাকে এভাবে রাস্তার মাঝে অপমান করার রাইট তোমার নেই। মেহরিশ হেসে ফেলল। হাসতে হাসতে বলে উঠল, স্বামী কে আমার? স্বামী আপনি। স্বামী মাই ফুট। আপনার মতো রাস্তার কুকুর আমার স্বামী হওয়ার যোগ্যতা রাখে না। রাস্তার কুকুরের সাথে তুলনা দিলেও কুকুরগুলোকে ছোট করা হবে। একটা রাস্তার কুকুরকেও যদি কয়েকদিন আদর যত্ন করা হয় তাহলে সে তার মনে বকে ছেড়ে যায় না। আর আপনাকে তো আমি পাগলের মতো ভালোবেসেছিলাম, ঘর ছেড়েছিলাম, আদর যত্নে কোনো কমতি রাখিনি। তবু নিজের সন্তানকে অস্বীকার করে মুখের ওপর ডিভোর্স লেটার ফেলে প্রেমিকার হাত ধরে চলে এসেছিলেন। তাহলে কোন মুখে এখন নিজেকে আমার স্বামী হিসেবে দাবি করছেন? মেহরিশের চোখের কোণে অশ্রুকণা টলমল করছে। পরনও সব ক্ষত জেগে উঠছে। সায়র অসহায় দৃষ্টিতে মেহরিশের দিকে তাকিয়ে আছে। আহিল নিস্তব্ধ হয়ে আছে। অ্যাঞ্জেলাও দূর থেকে দাঁড়িয়ে দেখছে সবটা। কিছুই বুঝে উঠতে পারছে না। ওরা বাংলাদেশে কথা বলছে তাই বুঝছে না, শুধু বুঝেছে ওদের মধ্যে কোনো একটা সমস্যা হয়েছে। মেহরিশ নিজেকে সামলে সায়রের উদ্দেশ্যে বলল, সায়র চলুন এখান থেকে। আমার আয়ানার উপর কোনো কুকুরের নজর পড়ুক আমি চাই না। বলে চলে যাওয়ার জন্য পা বাড়াতে আহিল মেহরিশের হাত ধরে ফেলল। অধিকার খাটিয়ে বলে উঠল, তুমি এই ছেলেটার সাথে যাবে না। এই ছেলেটা তোমার স্বামী হতে পারে না। মেহরিশ ঝাড়ি মেরে আহিলের থেকে হাত ছাড়িয়ে নিল। কিছু কথা বাক্য শোনানোর জন্য মুখ খুলতে সায়র থামিয়ে দিল। এবার আহিলের উদ্দেশ্যে প্রশ্ন করল, কেন হতে পারে না? আপনি তো মেহরিশকে বছর 2 আগের ডিভোর্স দিয়েছেন, তাহলে আমি কেন মেহরিশের স্বামী হতে পারি না? আহিল বাঁকা হাসলো। হাসতে হাসতে বলে উঠল, আপনি ভুল জানেন মিস্টার সায়র। আমি তো মেহরিশকে ডিভোর্স দেইনি, তাহলে মেহরিশ কী করে দ্বিতীয় বিয়ে করতে পারে? আইনত এখনও আমি মেহরিশের স্বামী। মেহরিশের ওপর আমার সম্পূর্ণ অধিকার আছে। সায়রের বুকটা ধক করে উঠল। চিনচিন ব্যথা শুরু হয়ে গেল। হৃদযন্ত্রণাটা ভয়ে লাফানো শুরু করলো। তবে পাওয়ার আগে মেহরিশকে হারিয়ে ফেলবে, পথ আলাদা হয়ে যাবে। নিজের ভালোবাসার মানুষটাকে কি নিজের করে পাওয়ার স্বপ্নটা অসম্পূর্ণ থেকে যাবে।
ধরিয়া রাখিও সোহাগে আদরে। পর্ব 3। আমি গর্ভবতী জানা সত্ত্বেও আমার মুখের ওপর ডিভোর্স পেপার সুরের গার্লফ্রেন্ডকে হাত ধরিয়ে আমেরিকা চলে এসেছিলেন মিস্টার আহিল। আমি বেঁচে আছি নাকি মরে গেছি একবারও জানার চেষ্টা করেননি, অথচ আপনি ছাড়া আমার তখন কেউ ছিল না। আপনার হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম। সব কিছু ভুলে গেছেন নিশ্চয়। ভুলে যাওয়ারই কথা। পুরুষের নাকের যদি একবার পরনারীর ঘ্রাণ যায় তাহলে ঘরে বিশ্বসুন্দরী থাকলেও সে পরনারীর পেছনে ছুটবে। এত কিছুর পরেও এখন আপনি নিজেকে আমার স্বামী বলে দাবি করছেন। পাশে গার্লফ্রেন্ড রেখে কিসের ভিত্তিতে এই দাবি করছেন মিস্টার আহিল? মেহরিশ চেঁচিয়ে কথাগুলো বলতেই আহিল চোখ তুলে তাকালো মেহরিশের দিকে। সাথে সাথে উত্তর দিল, ডিভোর্স পেপার দিয়েছিলাম। ডিভোর্স না। সায়র এবার মুখ খুলল, কঠিন বাক্যে জিজ্ঞেস করলো, ডিভোর্স বিয়ে অথবা সম্পর্কে কোনো ফান করার বিষয় নয় মিস্টার আহিল। আমার জানা মতে আপনি শিক্ষিত হয়ে অশিক্ষিতের মতো ডিভোর্সের মতো একটা বিষয় নিয়ে হেয়ালিপনা করছেন কিভাবে? আপনি ডিভোর্স পেপারে সাইন দিয়ে তো মেহরিশকে দিয়েছিলেন। হ্যাঁ, তখন মেহরিশ প্রেগনেন্ট থাকার ডিভোর্স হয়নি, কিন্তু বাচ্চা হয়ে যাওয়ার পর তো ডিভোর্স কার্যকর হয়ে যাবে, তাই নয় কি মেহরিশ? সায়রের মাথা থেকে এই বিষয়টা একদম বেরিয়ে গিয়েছিল। যখনই মনে পড়েছে তখনই মেহরিশের পিছু পিছু ছুটে এসেছিল আর এসে ঝামেলার ফেঁসে গেল। তবে যাই হোক, সায়র মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করেই নিয়েছে মেহরিশকে কিছুতেই একা ছেড়ে যাবে না। আজ থেকে মেহরিশকে আর একা ছাড়বে না। ছায়া হয়ে মেহরিশ আর আয়ানাকে আগলে রাখবে, সোহাগে যত্নে বুকের ভিতর রাখবে। মেহরিশ ভালো না বাসুক, সায়র তো ভালোবাসে, তাতেই চলবে। সায়রের ভাবনার মাঝে আহিল বলে উঠল, কিন্তু ডিভোর্স পেপারে যদি সাইন না করা হয় তাহলে কি ডিভোর্স হবে? মিস্টার সায়র চমকে তাকালো আহিলের দিকে। আহিলের মুখে তৃপ্তির হাসি দেখে একবার নজর দিল মেহরিশের দিকে। মেহরিশ নিশ্চুপ দৃষ্টিতে একবার সায়রের দিকে তাকালো। সায়র সে চোখে স্পষ্ট অসহায়িত্বে দেখতে পেল, তার মানে আহিল সত্যি বলছে। না, এটা মানতে সায়রের বুক ফেটে যাচ্ছে। সায়র তবু আমতা আমতা করে জিজ্ঞেস করলো, সাইন করেননি মানে? আহিল এবার শান্ত বাক্যে শুধালো, আমি জানতাম মেহরিশ প্রেগনেন্ট, সেই অবস্থায় আমাদের ডিভোর্স হবে না। তাই ডিভোর্স পেপার মেহরিশকে দিয়ে বলেছিলাম বাচ্চা জন্মের পর সাইন করে কোর্টে জমা দিয়ে দিতে। যে কোনো এক পক্ষ সাইন দিলেই তো ডিভোর্স হয়ে যায়, তাই আমার সাইনের দরকার ছিল না বলে মনে হয়নি। কিন্তু কিছুদিন আগে আমি খোঁজ নিয়ে জানতে পারি মেহরিশ আমাদের ডিভোর্স লেটার জমা করেনি। এমনকি আমাদের লয়ারের তার সাথেও কোনো রকম যোগাযোগ করেনি। তাহলে আমাদের সায়র যেন মাঝ সমুদ্রে সাঁতরে বেড়াচ্ছে, কুল কিনারা খুঁজে পাচ্ছে না। তবু শান্ত দৃষ্টিতে মেহরিশের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, মেহরিশ? সায়রের করুণ কণ্ঠে ডাক শুনে মেহরিশ ছলছল চোখে তাকালো সায়রের দিকে। সায়র পুনরায় জিজ্ঞেস করলো, আপনি সাইন করেছিলেন মেহরিশ? যদি করে থাকেন তাহলে কোর্টে জমা করেননি কেন? তার মানে কি আপনি সাইন করেননি? কেন করেননি মেহরিশ? সায়রের কণ্ঠস্বর কাঁপছে। এক মুহূর্তের জন্য মেহরিশকে নিয়ে ভাবনাগুলো সব ঘটালে হয়ে যাচ্ছে। মেহরিশ কি চায়, কি হয়েছিল অতীতে? মেহরিশ কাট গলায় উত্তর দিল, হ্যাঁ, আমি ডিভোর্স পেপারে সাইন করিনি। কথাটা সায়রের কর্ণ কুহরে পৌঁছাতেই সায়র এক পা পিছিয়ে গেল। অবাক পানে তাকিয়ে রইল মেহরিশের দিকে। আনায়াকে বুকে ধরে রাখা হাতটা আগলা হয়ে এলো। পরক্ষণেই আবার আনায়াকে যত্ন করে বুকে ধরে রাখলো। আহিলের মুখে হাসি ফুটল। হাস্যোজ্জ্বল বাক্যে বলা শুরু করলো, আমি মাস 2 আগে বাংলাদেশও গিয়েছিলাম, কিন্তু মেহরিশের কোনো খোঁজ পাইনি। মেহরিশের বাবার বাড়ি গিয়ে জানতে পারি মেহরিশ ফ্যামিলি সহ আমেরিকা চলে এসেছে। এই 2 মাস এ শহরে ও কম করেনি, কিন্তু বরাবরই ব্যর্থ হয়েছি, পাইনি বলেই আহিল কথাগুলো বলে থামতেই মেহরিশ চোখে তুলে তাকালো আহিলের দিকে। ঠোঁটে কোণে তাচ্ছিল্যের হাসি টেনে জিজ্ঞেস করলো, হঠাৎ কেন খোঁজ করেছিলেন? যার হাত ধরে চলে এসেছিলে সে কোথায়? আমাকে কেন দরকার পড়লো হঠাৎ? আহিল ফিক করে হেসে ফেলল। হাসতে হাসতে বলে উঠল, আমি কি বলেছি আমার তোমাকে দরকার?
তোমাকে আমার কখনোই দরকার ছিল না, দরকার ছিল তোমার টাকা। কিন্তু বাল, তুমি এমন এক পাগলা যে টাকা পয়সা বা গয়না কিছু না নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলে। কিন্তু আমেরিকা চলে আসার পর চিন্তা করলাম, যতই হোক তোমার গর্বের সন্তান তো আমারই সন্তান, এটা অস্বীকার করা যায় না। তোমাকে আমার দরকার নেই, কিন্তু আমার সন্তানকে আমার দরকার। ও আমার রক্ত, আমার রাজকন্যা। আমার রাজকন্যাকে আমার থেকে ছিনিয়ে নেওয়ার অধিকার তোমার নেই মেহরিশ। আহিলের হাস্যোজ্জ্বল বাক্যের কথাগুলো মেহরিশের কানে পৌঁছাতে মেহরিশের মনে হলো মেহরিশ জীবনে দ্বিতীয়বার ধাক্কা খেলো। এই ধাক্কাটা ছিল বড়সড় ধাক্কা। একটা ভুল মানুষকে ভালোবেসে ভুলের উপর সংসার পেতেছিল মেহরিশ। এতদিন ভাবত যে আহিলের ভালোবাসা পর নারীর উপরে পরিবর্তন হয়ে গেছে, অথচ আজ এতগুলো বছর পর জানলো মানুষটা কখনো মেহরিশকে ভালোই বাসেনি। মেহরিশ দু পা পিছিয়ে পড়ে যেতে নিলেই সায়র ধরে ফেলল, বাহু আঁকড়ে শক্ত করে ধরে রাখলো, ভরসা দিয়ে বলে উঠল, ভয় পাবেন না, আমি পাশে থাকতে আপনাকে পড়ে যেতে দিব না। আহিল বিরক্তিতে কপাল কুঁচকে বলে উঠল, তোমাদের ড্রামা অন্য কোথাও গিয়ে করো, এমনিতেই অনেকক্ষণ যাবৎ এখানে দাঁড়িয়ে আছি। আমার মেয়েকে আমাকে দিয়ে দাও মেহরিশ। মেহরিশ আতকে উঠল, ভয়ে চিৎকার করে বলে উঠল, না, কোনো দিন না। আমি বেঁচে থাকতে আমার মেয়ের কাছে থেকে আপনার কেউ দূরে সরাতে পারবো না। আহিল হেসে বলল, আইন বলে কিছু আছে জানো তো, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকাতে হয়। সায়র বাঁকা হাসলো, আহিলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আইন আমাকে শেখাতে আসবেন না মিস্টার আহিল, কারণ আমি একজন লয়ার। আপনি কিসের ভিত্তিতে এইটুকু মেয়েকে নিয়ে যাওয়ার কথা বলছেন? আপনি কি জানেন না ডিভোর্স হয়ে যাওয়ার পরও মেয়ে অ্যাডোলেসেন্সি হওয়ার অবধি মায়ের জিম্মায় থাকবে? বাবা আইনগত গার্ডিয়ান হলেও সন্তানের জিম্মাদার একমাত্র মা। তাই আপনি পৃথিবীর যে কোনো আদালতে গেলেও রায় একই থাকবে। সো এসব সস্তার হুমকি অন্য কোথাও গিয়ে দেখাবেন। যতদিন আমি মেহরিশ আর আনায়ার পাশে আছি ততদিন কেউ ওদের ছুঁয়েও দেখতে পারবে না। আর হ্যাঁ, যত শীঘ্রই সম্ভব আপনার আর মেহরিশের ডিভোর্সের ব্যাপারটা আমি কনফার্মও করব। গুড বাই মিস্টার আহিল, দেখা হবে খুব শীঘ্রই, হয়তো কোর্টে। বলেই মেহরিশের হাত ধরে এগিয়ে যাওয়ার জন্য পা বাড়াতে মেহরিশ থেমে গেল। সায়রের থেকে নিজেকে ছাড়িয়ে এগিয়ে গেল আহিলের দিকে। আহিলের মুখোমুখি দাঁড়িয়ে বাঁকা হেসে সজোরে থাপ্পড় বসিয়ে দিয়ে আহিল গালে হাত দিয়ে চিৎকার করে উঠতেই মেহরিশ হাত উঠিয়ে থামিয়ে দিয়ে বলল, এভাবে রাস্তার কুকুররা ঘেউ ঘেউ মানুষ না। বলেই মেহরিশ পার্স থেকে কয়েকটা ডলার নোট বের করে আহিলের মুখে ছুঁড়ে মেরে বলে উঠল, নে, তোকে ভিক্ষা দিয়ে গেলাম। এই ভিক্ষার জন্যই তো আমাকে ব্যবহার করেছিলি, আরও লাগলে বলিস। আমি আবার খুব দয়ালু মানুষ কিনা। ছোট লোক ভিখারিদের হেল্প করার জন্য আমার মন কাঁদে খুব। নেক্সট কখনো আমার মেয়ের দিকে হাত বাড়ালে আমার থেকে খারাপ কেউ হবে না। মাইন্ড ইট, শালা কুত্তার বাচ্চা। বলেই মেহরিশ সায়র হাত শক্ত করে ধরে চলে আসলো। সায়র শুধু তাকিয়ে মেহরিশের ভয়ঙ্কর রূপটা দেখল। নারী যেমন প্রয়োজনে জল হতে পারে, তেমনি আত্মসম্মানের আঘাত লাগলে আগুন হয়ে জ্বলে উঠতে পারে। মেহরিশের রাগে লাল হয়ে যাওয়ার খুব পানে তাকিয়ে সায়র হেসে ফেলল। মনে মনে বলে উঠল, এভাবে রাখবেন না মেহরিশ। আমার বুকের বা পাশে থাকা যন্ত্রণা বেহায়া হয়ে ওঠে। ধরিয়া রাখিও সোহাগে আদরে। পর্ব 4। আমার সন্তানের বাবা আমাকে নাকি টাকার জন্য ভালোবেসেছিল। আমি যাকে ভালোবেসে ঘর ছেড়েছিলাম সেই মানুষটাকে আমাকে টাকার জন্য ভালোবেসে। শুনেছেন সায়র, আজকে আমার চিৎকার করে পুরো পৃথিবীকে জানাতে ইচ্ছে করছে যে ভালোবাসার মানুষটা আমাকে ভালোবাসার বিনিময়ে দিয়েছে ভয়ানক যন্ত্রণা। বলে মেহরিশ হা করে হেসে উঠল। সায়রের বুকে আয়ানা ঘুমাচ্ছে। মেহরিশ হাসছে আশ্চর্যজনকভাবে। মেয়েটার চোখে কোনো জল নেই, কেন শুকিয়ে গেছে হয়তো। এতটা যন্ত্রণা নিয়েও কেউ হাসতে পারে সায়রের জানা ছিল না। মেহরিশ পুনরায় বলে উঠল, সায়র শুনছেন? সায়র শান্ত বাক্যে জবাব দিল, শুনছি মেহরিশ।
মেহরিশ আগের ন্যায় শান্ত বাক্যে প্রশ্ন করল, আচ্ছা সায়র, রাস্তার একটা কুকুর যখন মরে যায় তখন কি কেউ কান্না করে? তাহলে কেন ভাবছেন আমি কান্না করব? আহিল একটা নর্দামার কীট, ওই নোংরা কীটটার জন্য আমি যদি কান্না করি তাহলে আমার চোখের জল আমাকে অভিশাপ দিবে। আমার এই মুহূর্তে কি করতে মন চাচ্ছে জানেন? সায়র ছোট্ট করে জিজ্ঞেস করলো, কি? মেহরিশ হালকা হেসে জবাব দিল, ধারালো ছুরি দিয়ে আহিলের হাত ক্ষত বিক্ষত করে ফেলতে। বলে শব্দ করে আবার হেসে ফেলল। সায়র শব্দ করলো না, উত্তর দিল না, অবাক হলো না, নিঃশব্দে গাড়ি চালাচ্ছে। কিছু সময় দুজনের মাঝে নীরবতা কেটে গেল। সায়রের মাথার মধ্যে কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু এই মুহূর্তে করা উচিত হবে না ভেবে চুপ রইল। সারা রাস্তা দুজনের মাঝে নীরবতায় কাটলো। মেহরিশের বাড়ির সামনে আসতেই গাড়ি থামলো। মেহরিশ সায়রের দিকে হাত বাড়িয়ে বলে উঠল, আনায়াকে দিন। সায়র খুব যত্ন করে আলগোছে আনায়াকে বুক থেকে সরিয়ে মেহরিশের কোলে দেওয়ার আগে কপালে চুমু খেতে ভুলল না। মেহরিশ আনায়াকে নিয়ে কিছু না বলে নেমে গেল। নেমে কয়েক পা এগিয়ে থেমে গেল। সায়রের মুখটা কালো মেঘে ঢেকে আসে। সামান্য ধন্যবাদ পাওয়ার যোগ্যও নয় কি ও? ভালো না বাসুক, বন্ধুত্ব করুক। আজ প্রায় 6 মাস হতে চলল ওদের পরিচয়, কিন্তু সম্পর্কে কোনো নাম নেই। তবু সায়রের কোনো অভিযোগ নেই, চুপচাপ থেকে যায় মেহরিশের পাশে। সায়র দীর্ঘশ্বাস ফেলে গাড়ি স্টার্ট দিতেই কানে আসলো, আমাকে ভালোবাসবেন না সায়র? আমি আপনার ভালোবাসায় সায় দিতে পারবো না। আমার আপনাকে শুধুমাত্র বন্ধু হিসেবে দরকার, জীবনসঙ্গী হিসেবে না। আর হ্যাঁ, আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আসি, ভালো থাকবেন। বলে হনহন করে চলে গেল। সায়র অসহায় চোখে মেহরিশের যাওয়ার পানে কিছুক্ষণ তাকিয়ে মুচকি হাসলো। মনে মনে বলে উঠল, বাসবেন মেহরিশ, একদিন খুব ভালোবাসবেন। আমি আপনার ভালোবাসা অর্জন করে নিব। একটা স্নিগ্ধ সুন্দর সকাল, আমার বুকের বাঁ পাশে আপনি আর ডান পাশে আনায়া। আপনি মুচকি হেসে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলবেন, ভালোবাসি। ব্যাস, জীবনে এইটুকু পূর্ণতা। শান্তি না পাওয়া অবধি আমি আপনার পিছু ছাড়ছি না। আপনার জীবনের শুরুতে হয়তো আমি নেই, কিন্তু শেষে থাকতে চাই। কলিং বেল বাজতে নীলুফা বেগম এসে দরজা খুলে দিলেন। দরজা খুলে মেহরিশের বুকে আনায়াকে ঘুমন্ত অবস্থায় দেখে মুখে হাসি টেনে বললেন, আমার নানুমণি ঘুমিয়ে পড়েছে তো, দেখি দে তো, আমার কোলে দে, কতক্ষণ কোলে নিয়েই না। বলে আনায়াকে মেহরিশের থেকে কোলে তুলে নিতে নিতে বললেন, কি দরকার আনায়াকে নিয়ে বাইরে যাওয়ার? এখন প্রচণ্ড শীত পড়েছে, মেয়েটার ঠান্ডা লেগে যাবে তো। কাল থেকে একদম ওকে নিয়ে বের হবি না বলে দিলাম। মেহরিশ প্রতি উত্তরে কিছু বলল না। দরজা আটকে চুপচাপ এসে সোফায় বসে পড়ল। মাথা টুপিটা খুলে ছুঁড়ে ফেলল মেঝেতে। দু হাতে মুখে চেপে ধরে জোরে দীর্ঘশ্বাস ফেলল। চোখের কোণে অবদ্ধ জলকে যতই আটকানোর চেষ্টা করা হোক না কেন, জল কি আর নিয়ম মানার বেড়া জালে আটকে থাকে? কাঁধে কারো হাতের স্পর্শ পেতে মেহরিশ চকচকিয়ে উঠল। মাথা নিচু করে দেখল আবির সাহেব দাঁড়িয়ে আছেন। বাবা নামক বিশ্বস্ত পুরুষটাকে এই মুহূর্তে খুব দরকার ছিল। মেহরিশ অস্ত্রসিক্ত চোখে আবির সাহেবের দিকে তাকাতেই আবির সাহেব মাথা নাড়িয়ে বলে উঠলেন, নো নো মাই প্রিন্সেস, ডোন্ট ক্রাই। বলেই মেহরিশের পাশে বসলেন। মেহরিশকে যত্ন করে বুকে আগলে নিয়ে মাথা হাত বুলিয়ে বলে উঠলেন, তুমি তো জানো মা, তোমার চোখের পানি আমার বড় অস্ত্র। কেন কাঁদছো মা? কি হয়েছে আমাকে বলো, আমি আছি তো। মেহরিশ ফুপিয়ে উঠল, বলতে শুরু করলো, বাবা, জীবনের প্রথম ভালোবাসা, যত্ন, মায়া, আবেগ সব কেন ভুলে পাত্রে দান করলাম। একটা ভুল আমার সারা জীবনের কান্না হয়ে দাঁড়িয়েছে। বাবা, কি করলে অতীত ভুলে যাব? বাবা। আবির সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। মেয়েটার বুকের ভেতর কতটা যন্ত্রণা জমে আছে তা সে প্রতি মুহূর্তে টের পায়, কিন্তু কি করার আছে? মেয়েটাকে সব বিষাক্ত যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য তো এখানে নিয়ে আসা, যেন সব ভুলে নতুন করে শুরু করতে পারে। কিন্তু 2 বছর হয়ে যাওয়ার পরও মেয়েটা এখনও স্বাভাবিক হতে পারল না।
এই দোষ কাকে দিবে, ভাগ্যকে নাকি মেহেরিসকে? মেহেরিসের এই অবস্থার জন্য কি ও নিজেই দায়ী? আবির সাহেব কিছুক্ষণ ভেবে চিন্তা ঠান্ডা মাথায় বলে উঠলেন, মা, অতীত ভুলতে নেই, মনে রাখতে হয়, স্মৃতিতে গেঁথে রাখতে হয়। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে বর্তমানে প্রতিটা পথ সাবধানে চলতে হয়। অতীতে যা হয়েছে সব তোর ভাগ্যে ছিল, ভাগ্য তোমার হাতে নেই মা, কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে আছে। ভাগ্য কখনো সিদ্ধান্ত নেয় না, তোমার সিদ্ধান্তই তোমার ভাগ্যকে পরিবর্তন করে দিবে। তাই জীবনকে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার মতো সিদ্ধান্তটা কাজে লাগাও। সময় কখনো বসে থাকবে না, সময় থাকতে সময়কে কাজে লাগাও। সব ভুলে গিয়ে এগিয়ে যাও সামনে। ভুল মানুষের জন্য অস্ত্রপাত না করে সঠিক মানুষের খোঁজ করো। জীবন তোমাকে দ্বিতীয়বার ঠকাবে না, দেখে নিও। এখন সিদ্ধান্ত সম্পূর্ণ তোমার ওপর। শুধু মনে রেখো, সব রকম পরিস্থিতিতে সবসময় আমি তোমার পাশে আছি। কথাগুলো বলেই তিনি উঠে চলে গেলেন। মেহেরিস এতক্ষণ চুপচাপ শুনছিল কথাগুলো, ভাবছে জীবনকে কি দ্বিতীয়বার সুযোগ দেওয়া যায়? বাবা নামক পুরুষটাকে দেখলে ভালোবাসার স্বাদ জন্মায়, আর আহিল নামক পুরুষকে দেখলে ভালোবাসার স্বাদ মরে যায়। মেহেরিস কিছুক্ষণ একা একা ভেবে ধীর সুরে বলে উঠল, মিস্টার আহিল, আমি চাই একদিন আপনি আমার অভাবে অনুভব করেন, খুব করে আমাকে চাইবেন, কিন্তু পাবেন না। আমার মতো করেই চিৎকার করে কাঁদেন, কাউকে ভালোবেসে একদম একা হয়ে যান। প্রতিশ্রুতি ভঙ্গের যন্ত্রণায় আপনি তিলে তিলে শেষ হয়ে যাবেন। ভালোবাসা চাইবেন, কিন্তু পাবেন না। আমার মতো করে আপনাকে কেউ ভালোবাসবে না, দেখে নিন। ভালোবাসা ভিক্ষা চাইবেন, কিন্তু পাবেন না। আপনাকে এত কিছুর অভাব অনুভব করানোর জন্য হলেও আমার জীবনকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া প্রয়োজন, বলে মুচকি হাসল। সায়রের কথা মাথায় রেখে মিটমিট করে হেসে মনে মনে বলে উঠল, আমার জীবনে আপনাকে দরকার সায়র, কিন্তু এত সহজে তো আমি আপনার ভালোবাসায় সাড়া দিব না। আমিও দেখি আপনি আমার জন্য কতটা অপেক্ষা করতে পারেন, ধৈর্য ধরতে পারেন। আপনাকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে আমি খাঁটি সোনা যাচাই করে নিব। চলবে।